Dear students, welcome you once again to my online class. দেখো, আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেটি হলো দ্বাদশ শ্রেণীর বাংলার ক্লাস। আজ আমরা এই ক্লাসে বিখ্যাত কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাটি নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি যে এর আগের ক্লাসে তোমরা যারা আমাকে অনুসরণ করো বা যারা আমার ক্লাসকে নিয়মিত করো তারা জানো এর আগের ক্লাসে আমি কিন্তু শিকার কবিতাটি লাইন বাই লাইন প্রত্যেকটি পংক্তির ব্যাখ্যা করেছি, প্রত্যেকটি পংক্তির শব্দের অর্থ এবং যেসব তুলনা তিনি করেছেন সেগুলো দেখিয়েছি তোমাদের এবং দেখিয়ে ব্যাখ্যা প্রদান করেছি, অর্থাৎ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এই ক্লাসটা আমি আগেই নিয়েছি। তোমরা যারা সেই ক্লাস অনুসরণ করেছো তারা নিঃসন্দেহেই জানো। আজ আমরা যেটা করতে চলেছি সেটা হলো এই কবিতার সারমর্ম আলোচনা এবং এই কবিতা থেকে যেসব প্রশ্ন হতে পারে তার একটি বা দুটি আলোচনা। দেখো, এই আলোচনা শুরু করার আগেই আমি বলি যে আমাদের বাংলা সাহিত্যে যেসব প্রকৃতিপ্রেমিক কবির পরিচয় পাওয়া যায় তার মধ্যে জীবনানন্দ দাশ যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি ছিলেন প্রকৃত অর্থেই প্রকৃতিপ্রেমিক কবি এবং তার এই শিকার কবিতায় তার প্রকৃতিপ্রেমের দৃষ্টান্ত প্রায় প্রতিটি পংক্তিতে পংক্তিতে আছে। এই কবিতার একটু উৎস সম্পর্কে বলে নিই। 1343 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় কবিতা পত্রিকায় সর্বপ্রথম এটি প্রকাশিত হয় এবং পরবর্তীকালে কবিরচিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যে 1351 বঙ্গাব্দে সেটি মহাপৃথিবীর কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই শিকার কবিতাটি তার মূল কাব্যগ্রন্থ মহাপৃথিবী থেকে উদ্ধৃত হয়েছে এবং 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় এটি সর্বপ্রথম কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার আমরা এই কবিতাটির সারমর্ম বা সারাংশটা আমরা একটু বুঝে নিই। দেখো, এই কবিতাটি পাঠ করে দেখা যায় যে কবি শিকার কবিতাটি শুরু করেছেন একটা সুন্দর ভোরের বর্ণনার মধ্যে দিয়ে, যেখানে তিনি বলছেন যে ভোরের আকাশের রং ওই যে ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীল রঙের সঙ্গেই তুলনীয়। এবং তিনি আরও বলছেন যে পেয়ারা পাতা, নোনা আতার পাতা, যাকে তিনি টিয়া পাখির সবুজ পালকের সঙ্গে তুলনা করেছেন, সেই ধরনের পাতায় প্রকৃতি একটা অমলিন রূপ ধারণ করেছে। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে ভোরের প্রকৃতির, ভোরের আকাশের রং ওই ঘাস ফড়িংয়ের যে দেহের কোমল নীল রং তার সঙ্গেই তুলনীয় এবং পেয়ারা পাতা ও নোনা আতার পাতা টিয়া পাখির পালকের রঙের সঙ্গেই তুলনীয়। এই সব কিছুর মধ্যে দিয়েই ভোরের প্রকৃতি একেবারে মনোময় হয়ে উঠেছে, একেবারে একটা রমণীয় রূপ ধারণ করেছে। তিনি আরও বলেছেন যে এই ভোরের আকাশেই একটি আকাশের সলজ্জ তারা দৃশ্যমান হচ্ছে, যাকে তিনি তুলনা করেছেন ওই গ্রাম বাংলার বাসর ঘরে বধূর বুকে লুকিয়ে রাখা মুক্ত, অথবা মিশরের মানসিক বুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তর সঙ্গে। এরপর তিনি বলেছেন দেশওয়ালিরা তাদের দেহকে উত্তাপ দেওয়ার জন্য, অর্থাৎ শীতের হাত থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালিয়েছে,
কিন্তু ভোরের আলো ফুটে ওঠার ফলে তাদের সেই আগুনের রং কিছুটা হলেও বিবর্ণ হয়ে গিয়েছে। তাহলে এই পর্যন্ত আমরা যেটুকু আমরা বললাম তা হলো এই যে কবি জীবনানন্দ দাশ তার এই কবিতায় ভোরের প্রকৃতির একটা সুন্দর চিত্র অঙ্কন করেছেন এবং তার মতে ভোরের ওই আকাশ এর রং ঘাসফড়িংয়ের দেহের কোমল নীল রঙের সঙ্গেই তুলনীয় এবং পেয়ারা পাতা ও নোনা গাছের পাতা আর সবুজ রং টিয়া পাখির পালকের সঙ্গেই তুলনীয়। এসব কিছুর মধ্যে দিয়ে একটা রমণীয় রূপ ধারণ করেছে ভোরের প্রকৃতি। আর সেই ভোরের আকাশেই তখনও শোভা পাচ্ছে একটি সলজ্জ তারা, যাকে তিনি তুলনা করেছেন ওই গ্রাম বাংলার বাসর ঘরে নববধূর বুকে লুকিয়ে রাখা মুক্ত অথবা মিশরের মানুষের বুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তোর সঙ্গে। তার মতে দেশওয়ালিরা রাতে শীতের হাত থেকে বাঁচার জন্য যে আগুন জ্বালিয়েছিল, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই আগুনের রং কিছুটা হলেও বিবর্ণ হয়ে গিয়েছে। কবি আরও বলেছেন যে ভোরের আলোর প্রকাশের সঙ্গে সঙ্গে ভোরের আলো এবং শিশির এর সব কিছুর সমন্বিত প্রভাবে চারদিক একদম ঝলমল করছে, প্রকৃতি অমলিন এবং একটা ঝলমলে রূপ ধারণ করেছে। আর ঠিক সেই সময়েই বন থেকে বেরিয়ে এসেছে একটা সুন্দর বাদামি রঙের হরিণ, যে সারা রাত জীবনযুদ্ধে ব্যস্ত ছিল নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা করার জন্য। ভোরের আলো ফুটতেই সে বেরিয়ে এসেছে এবং বেরিয়েই আসেনি শুধু, সে ওই বাতাবি লেবুর কচি বাতাবি লেবুর মতো সবুজ ঘাস খেয়ে তার সারা রাতের যে শ্রম তার নিবৃত্তির জন্য কিছু আহার সংগ্রহ করেছে এবং তারপর সে ওই সামনে নদীর জলে নেমে সারা রাতের ক্লান্তি অবসাদকে দূর করার জন্য মহানন্দে স্নান করতে শুরু করেছে। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে গেল অঘটন। শিকারীর বন্দুকের গুলিতে সমস্ত পরিস্থিতিটাই প্রেক্ষাপটটাকেই পরিবর্তিত করে দিল। শিকারীর বন্দুকের গুলিতে হরিণের তাজা রক্তে নদীর জল হয়ে গেল মচকা ফুলের মতো লাল। তারপর ওই শিকারীরাও আগুন জ্বালল, তবে এই আগুন নিঃসন্দেহে কোনো গঠনমূলক আগুন নয়, দেহকে উত্তপ্ত করে রাখার জন্য আগুন নয়। এই আগুন তৈরি হলো ওই শিকার করা হরিণের মাংসটাকে রান্না করে খাবার জন্য তথা তৈরি করার জন্যে। তারপর ওই সব লোভী টেরিকাটা তথাকথিত সভ্য জগতের মানুষেরা মহা উল্লাসে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে ওই হরিণের মাংস ভক্ষণ করতে করতে স্ফূর্তি আনন্দ করতে লাগলো। আর চিরতরে হারিয়ে গেল হরিণ, বাদামি রঙের হরিণ, সে চলে গেল চিরঘুমের দেশে। এই হচ্ছে আমাদের মোট কবিতা সারাংশ। এরপর আমরা আসবো এর নামকরণের সার্থকতা। দেখো, এই কবিতার নামকরণ কবি জীবনানন্দ দাশ কেন স্বীকার করলেন? অন্য কোনো কিছুই তো নামকরণ করতে পারতেন। তো আমরা জানি, যখন কোনো কবি কোনো কবিতার নামকরণ করেন, তিনি মূলত তিনটি উপাদানের ওপর ভিত্তি করে নামকরণ করে থাকেন। তা হলো কবিতার বিষয়বস্তু, অথবা কবিতায় বর্ণিত কোনো মুখ্য চরিত্র, অথবা কবিতায় বর্ণিত কোনো ঘটনা, আকর্ষণীয় ঘটনা।
এই মূলত তিনটি এই উপাদানের ওপর ভিত্তি করেই কবি কবিতার নামকরণ করে থাকেন। অবশ্য কখনো কখনো কোনো কবি নিজের মনোভাবের ওপর ভিত্তি করে নামকরণ করে থাকেন। স্বাভাবিকভাবে এক্ষেত্রে শিকার নামকরণ কতদূর সার্থক হয়েছে এটি বিশ্লেষণের জন্য এই কবিতাটি বিশ্লেষণের প্রয়োজন আছে। এই কবিতাটি বিশ্লেষণ করে দেখা যায় কবি জীবনানন্দ দাশ একটা সুন্দর ভোরের চিত্র অঙ্কন করেছেন, যেখানে ভোরের আকাশের রং একেবারে ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীল রঙের মতোই হয়ে উঠেছে, এবং যেখানে ওই সবুজ সবুজ নোনা গাছের পাতা বা পেয়ারা পাতা টিয়া পাখির সবুজ পালকের মতোই একটা অমলিন রূপ ধারণ করেছে। আর সেই ভোরের আকাশেই উজ্জ্বলিত আছে আকাশের একটি তারা, যাকে কবি তুলনা করেছেন ওই গ্রাম বাংলার বাসর ঘরে কোনো বধূর বুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তখণ্ড অথবা মিশরের মানুষের বুকের মধ্যে রাখা মুক্তখণ্ডের সঙ্গে। দেশওয়ালি ভাইরা শীতের হাত থেকে রক্ষা করার জন্যে যে আগুন তারা জ্বালিয়েছিলেন তা ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে। আর ভোরের ওই শিশির এবং সূর্যের কোমল আলো সবে মিলিয়ে চারদিক ঝলমলে রূপ ধারণ করেছে। আর সেই ঝলমলে প্রকৃতির কোলেই আবির্ভূত হয়েছে একটি সুন্দর বাদামি হরিণ, যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের মধ্যে জীবন যুদ্ধে ব্যস্ত ছিল। তারপর ভোরের আলো দেখে সেও আশ্বস্ত হয়ে নেমে এসেছে এবং নিজের ক্ষুধা নিবারণের জন্যে ওই সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এবং তারপর সে ওই নদীর জলে নেমে সারা রাতের ক্লান্তি দূর করার জন্যে স্নানও শুরু করেছে। এই পর্যন্ত কবি প্রকৃতির একটা সুন্দর চিত্রকে বর্ণনা করেছেন, কিন্তু ঠিক সেই সময়ই একটা ঘটনা পুরো পরিপ্রেক্ষিতটাকেই পরিবর্তন করে দিল। শিকারীর এক গুলিতে ওই বাদামি রঙের হরিণ চিরঘুমের দেশে চলে গেল, এবং ওই হরিণের লাল রক্তে নদীর জল লাল হয়ে গেল, যাকে কবি মচকা ফুলের রঙের সঙ্গেই তুলনা করেছেন। তারপর ওই সব শিকারী, ওই তথাকথিত সভ্য মানুষগুলো, টেরিকাটা ওই তথাকথিত সভ্য মানুষগুলো নিজেদের লালসাকে নিবৃত্ত করার জন্যে ওই হরিণের মাংসকে আগুন জ্বালিয়ে রান্না করে তাকে ভক্ষণ করতে চেয়েছে। সিগারেটের ধোঁয়া উড়েছে, স্ফূর্তির সব আয়োজন সেখানে দেখা দিয়েছে, আর তারই মধ্যে চলে গেছে চিরভূমির দেশে আমাদের ওই ছোট্ট বাদামি রঙের হরিণ। স্বাভাবিকভাবে এই যে শিকারের ঘটনা, এই শিকারের ঘটনাটাই এই কবিতার একটা পরিপ্রেক্ষিতকেই পরিবর্তন করে দিয়েছে। এই শিকারের ঘটনাটাই এখানে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছে এই কবিতার মধ্যে। অর্থাৎ একটা সুন্দর প্রাকৃতিক চিত্রের মধ্যে একটা হৃদয়হীন শিকারের চিত্র কবি এখানে সংযোজন করে নিঃসন্দেহে পরিপ্রেক্ষিতটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে এই শিকারের ঘটনাটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ঘটনায় পরিণত হয়েছে, এবং কবি এই শিকারের নামেই কবিতার নামকরণ করেছেন। অর্থাৎ কবিতায় বর্ণিত আকর্ষণীয় ঘটনার সঙ্গে আর নামকরণের এখানে একটা অদ্ভুত ধরনের সাদৃশ্য পরিলক্ষিত হয়। সেই কারণে নিঃসন্দেহে বলা যায় এই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে।
এই গেল নামকরণ। এরপর এখানে যে প্রশ্নটি অনেক সময় আসে তোমাদের, সেটা হলো যে কবি জীবনানন্দ দাশ এই কবিতার মধ্যে দিয়ে যে তথাকথিত সভ্য মানুষের বিকৃত রূপকে ফুটিয়ে তুলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে শোনো। তার উত্তর তোমরা কিভাবে লিখবে? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এই যে কবি জীবনানন্দ দাশ তার এই শিকার কবিতায় তথাকথিত সভ্য মানুষের যে বিকৃত রুচির পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। বলবে এইভাবে যে কবিতাটা এই পাঠ করে দেখা যায় যে কবি জীবনানন্দ দাশ তার এই কবিতায় প্রথম থেকেই একটা সুন্দর প্রকৃতির, ভোরের প্রকৃতির একটা সুন্দর চিত্র অঙ্কন করেছেন, যেখানে আমরা দেখি পারিপার্শ্বিক প্রাকৃতিক চিত্র কবিতাটিকে একেবারে রমণীয় করে তুলেছেন। আমরা দেখি যে ভোরের আকাশের রঙের সঙ্গে তিনি ওই আমাদের ঘাস ফুলের দেহের কোমল নীল রঙের সঙ্গে তুলনা করেছেন। পেয়ারা পাতা এবং আতা পাতার সবুজ রঙকে তিনি টিয়া পাখির পালকের সঙ্গে তুলনা করেছেন। এই সব কিছু মিলিয়ে একেবারে একটা নির্মল প্রকৃতির চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন। তারই সঙ্গে সংযোজিত হয়েছে আকাশে তখনও মানে জলজল করা একটি তারা, উজ্জ্বল একটি তারা, যাকে তিনি ওই পল্লী বাংলার বাসর ঘরে বধূর বুকে লুকিয়ে রাখা মুক্ত, অথবা মিশরের মানুষের বুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তর সঙ্গে তুলনা করেছেন। এই সব কিছুর মধ্যে দিয়েই তিনি সুন্দর প্রকৃতির চিত্রকে তুলে ধরেছেন এবং দেখিয়েছেন যে প্রকৃতির মধ্যে কোনো ধরনের অমলিন বিষয় কিছু নেই। প্রকৃতির মধ্যে কোনো মলিনতা নেই। কথাটা বোঝার চেষ্টা করো। কিন্তু ঠিক সেই সময়েই যখন ওই জঙ্গল থেকে ভোরের আলো ফুটতেই বেরিয়ে এসেছিল বাদামি বর্ণের ওই হরিণ, যে সারা রাত জীবনযুদ্ধে ব্যস্ত ছিল চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে, সে তখন পরম ভরসা করে, অর্থাৎ ভোরের আলো দেখে সে আশ্বস্ত হয়ে বেরিয়ে এসেছিল আমাদের এই সর্বসমক্ষে, এবং সে ঘাস খেয়ে নিজের ক্ষুধাও নিবৃত্তি করেছিল। তারপর যখন সে স্নান করতে নেমেছিল, ঠিক তখনই আমাদের এখানকার তথাকথিত সভ্য মানুষের বিকৃত রুচির পরিচয় পাওয়া যায়। হরিণটি তো তাদের কোনো ক্ষতি করেনি, অথচ ওই তথাকথিত সুসভ্য মানুষেরা তাদের লালসা, তাদের লোভ লালসাকে নিবৃত্ত করার জন্যেই ওই হরিণকে গুলি করেছে, এবং গুলি করে তার মাংসকে তৈরি করে তারা ফুর্তি করেছে, সিগারেটের ধোঁয়া উড়িয়েছে, ফুর্তিতে মেতেছে, আর তার মূল্য দিতে হয়েছে ওই সুন্দর বাদামি রঙের হরিণকে, যার ফলে সে চিরনিদ্রার দেশে বা চির ঘুমের দেশে চলে গিয়েছে। অর্থাৎ এখানে কবি সুসভ্য ওই মানুষদের বিকৃত রুচিকেই ফুটিয়ে তুলেছেন। কোনো প্রয়োজন তো ছিল না ওই হরিণটাকে ওই অবস্থায় শিকার করার, বা ওই অবস্থায় তাকে মেরে তার মাংস খাওয়ার কোনো দরকার কিন্তু ছিল না। অথচ যারা সভ্যতার বড়াই করে, যারা নিজেদিকে সুসভ্য বলে মনে করে, সেই মানুষেরাই এই বিকৃত ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ কবি এর মধ্যে দিয়ে এটাই বলতে চেয়েছেন যে আমরা সভ্য হয়েছি, কিন্তু আমাদের বিকৃত রুচি
বিকৃত রুচি অনেকাংশেই এমন পর্যায়ে পৌঁছেছে যা সত্যিই নিন্দনীয়। এক্ষেত্রে যেমন ওই একদল মানুষ, তথাকথিত সুসভ্য মানুষ, নিজেদের লালসাকে নিবৃত্ত করার জন্যে ওই নিরপরাধী হরিণটিকে স্বীকার করল, তার মধ্যে দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন আমাদের এই তথাকথিত সুসভ্য মানুষের বিকৃত রুচিকে। ঠিক এইভাবে লিখতে হবে কিন্তু। তাহলে দেখো, আজকের আমরা এই আলোচনায় আমরা দেখলাম, প্রথমে আমরা আলোচনা করলাম এর সারাংশ বা সারমর্ম, তারপরে বললাম নামকরণের সার্থকতা, তারপরে বললাম যে কবি এখানে যে বিকৃত রুচিকে, সুসভ্য মানুষের বিকৃত রুচিকে ফুটিয়ে তুলেছেন সেই আলোচনা। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং তোমাদের আরও কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। সো হ্যাভ এ গুড ডে।